পরমাণুর নিউক্লিয়াস গুলো প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, এদেরকে আমরা নিউক্লিয়ন বলি। নিউক্লিয়নের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। এবার কোনো একটা পরমাণুতে যতগুলো প্রোটন আছে, সেই প্রোটন সংখ্যাকে আমরা সেই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়াম পরমাণু আছে, তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত, 2। হাইড্রোজেনের পরেই হিলিয়াম আছে, হাইড্রোজেন 1, হিলিয়াম 2। আবার এখানে আর একটা পরমাণু দেখতে পাচ্ছি যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 92। এই পরমাণুটার নাম হচ্ছে কি, ইউরেনিয়াম। তো স্বাভাবিকভাবেই হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক অনেক কম, 2। আর ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক অনেক বেশি, 92। তো স্বভাবতই তাদের ভর সংখ্যা বেশি হবে। ভর সংখ্যা মানে সেই পরমাণুর মধ্যে মোট কতগুলো প্রোটন আছে এবং নিউট্রন আছে। আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামে 2টো প্রোটন আর 2টো নিউট্রন আছে, তাহলে তার ভর সংখ্যা হয়ে যাবে 4। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরেনিয়ামের ভর সংখ্যা কত, 238। মানে 42টা তার প্রোটন, আর 238 থেকে 92, সরি, 92টা তার প্রোটন, আর 238 থেকে 92 বাদ দিলে হয়ে যাচ্ছে 146টি তার নিউট্রন। প্রোটন হচ্ছে 92, আর 146টা হয়ে যাচ্ছে কত, তার নিউট্রন সংখ্যা। তো স্বাভাবিকভাবেই এখানে প্রোটন আর নিউট্রনের পরিমাণ খুব কম, বেশি। আর এদিকে হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের পরিমাণ খুবই কম। এবার এই প্রোটন আর নিউট্রন গুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় নিউক্লিয়াসে খুব কম জায়গার মধ্যে থাকে, আর এদেরকে নিউক্লিয়ন বলে। যে বল দ্বারা বা যে শক্তি দ্বারা এই প্রোটন আর নিউট্রন গুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে তাকে বলে নিউক্লিয় বল। তার মানে নিউক্লিয়াসের মধ্যে একটা বল বা ফোর্স কাজ করে, যার ফলে প্রোটন আর নিউট্রন গুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে। তাহলে সেই বলটা এখানেও ইউরেনিয়ামের ক্ষেত্রেও কাজ করছে, যার ফলে এরা জোটবদ্ধ অবস্থায় থাকছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে প্রোটন গুলোর চার্জ কি, তাহলে এই নিউক্লিয় বলটা খুব কাছাকাছি দূরত্বের মধ্যেই কাজ করে। মানে প্রোটন আর নিউট্রন গুলো যদি খুব কাছাকাছি একদম থাকে, তাহলেই কিন্তু এই নিউক্লিয় বলটা কাজ করবে, না হলে কিন্তু নিউক্লিয় বল কাজ করবে না। সেই জন্যই আমাদের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন আর নিউট্রন গুলো খুব ঠেসাঠেসি ভাবে থাকে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? না, প্রোটন গুলোর চার্জ হচ্ছে পজিটিভ। আমরা জানি যে যদি দুটো পজিটিভ চার্জ পাশাপাশি থাকে, তাহলে দুজন দুজনকে কি করে, বিকর্ষণ করে, দুজন দুজনকে বিকর্ষণ করে। কিন্তু তবুও ওই প্রোটন গুলো পরস্পর থেকে কখনো আলাদা হয়ে যায় না, কারণ এই নিউক্লিয় বলটা এদের প্রোটন আর নিউট্রনকে একসাথে বেঁধে রাখে। নিউক্লিয় বল এতটাই বেশি এই প্রোটন গুলোর বিকর্ষণ বলের থেকে, সেই জন্যই কিন্তু এই নিউট্রন প্রোটন গুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে। কিন্তু যখন পরমাণু ক্রমাঙ্ক অনেক বেড়ে যায়, যেমন এখানে ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তখন কিন্তু এই নিউক্লিয় বলটা আস্তে আস্তে কমতে থাকে। আর আস্তে আস্তে এই যে নিউক্লিয়াসটা হয়ে যায় আনস্টেবল বা অস্থায়ী। আর সেই জন্যই এই অস্থায়ী নিউক্লিয়াসটা সুস্থিত হতে চায়। আর সুস্থিত হওয়ার জন্য সে তার নিউক্লিয়াস থেকে কিছু কণা বা কিছু শক্তি বিকিরণ করে। কি কি শক্তি, কি কি কণা? আলফা কণা, বিটা কণা, আর গামা রশ্মি। ঠিক আছে? এই তিনটে কণা আর রশ্মি তারা বিকিরণ করে। কারা? এই উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াস। আর এই ঘটনাকেই আমরা বলি তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। এবার ঘটনাটা ঘটছে কেন, এটা আমরা একটা সোজা অ্যানালজি দিয়ে বুঝি। ধরো এখানে একটা অনেকগুলো ম্যাগনেট আছে, আর ম্যাগনেট গুলোর সেম যে পোল গুলো, মানে ধরো সাউথ পোল এইগুলো সব পাশাপাশি পাশাপাশি আছে। তাহলে এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। আমরা জানি সমমেরু বিকর্ষণ করে। তো তুমি কি করলে, পরের ছবিতে দেখো, একটা দড়ি দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে দিলে। তাহলে দড়ি দিয়ে যে বলটা তুমি প্রয়োগ করছো, সেটা ম্যাগনেট গুলোর ভেতরের
যে বিকর্ষণ বল তার থেকে দড়ির বলটা বেশি, সেই জন্য ম্যাগনেট গুলো একসাথে জোটবদ্ধ অবস্থায় রয়েছে। ঠিক এক্ষেত্রে আগের ছবিটায় এই হিলিয়ামের ক্ষেত্রেও তাই হচ্ছে। প্রোটন গুলোতে যে ধনাত্মক চার্জ রয়েছে সেগুলো পরস্পরকে বিকর্ষণ করছে ঠিক এই ম্যাগনেট গুলোর সাউথ পোলের মধ্যে, কিন্তু তার মধ্যে নিউট্রন প্রোটনের মধ্যে যে নিউক্লিয় বল আছে সেগুলো প্রোটন আর নিউট্রনকে জোটবদ্ধ অবস্থায় রেখে দিচ্ছে, কারণ নিউক্লিয় বল প্রোটন গুলোর বিকর্ষণ বলের থেকে বেশি। কিন্তু ধরো এখানে তোমার ম্যাগনেটের পরিমাণ অনেক বেড়ে গেল, অনেক ম্যাগনেট চলে এসেছে, তাহলে তাদের বিকর্ষণ ক্ষমতাও বেশি হয়ে যাবে। তাহলে তখন কিন্তু এই রাবার ব্যান্ড দিয়ে যে বেঁধেছিলে সেটা আর থাকবে না, এটাকে ফেটে, রাবার ব্যান্ডটাকে ফাটিয়ে কিছু ম্যাগনেট এরকম বেরিয়ে যাচ্ছে। সেরকমই হয় তোমার দ্বিতীয় ছবিটা ইউরেনিয়ামের ক্ষেত্রে। এখানে কি হচ্ছে, এখানে প্রোটনের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে, নিউট্রনের সংখ্যা এতটাই বেড়ে যাচ্ছে যে নিউক্লিয় বলটা নিউক্লিয় বলটা কম হচ্ছে, কিছুটা কমে যাচ্ছে। কার থেকে? এই বিকর্ষণ বলের থেকে। ঠিক আছে, নিউক্লিয় বলটা বিকর্ষণ বলের থেকে কম হয়ে যাচ্ছে, সেই জন্য কিছু পার্টিকেল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকে নিউক্লিয়াস থেকে। আর এই ঘটনাকেই আমরা বলছি তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা মোটামুটি বোঝা গেছে যে তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে অনেক বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াস থেকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা নির্দিষ্ট কিছু পরিমাণ কণা বা পার্টিকেল বা রশ্মি বা শক্তি ছাড়তে থাকে, তার ফলে তারা নতুন একটা পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। যেমন এখানে একটা পরমাণু নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, সেই পরমাণু নিউক্লিয়াস থেকে কিছু কণা বেরিয়ে গেল। যেমন এখানে একটা কণা বেরোলো যাকে আলফা কণা বলছি, এখান থেকে আরেকটা কণা বেরোলো যাকে বিটা কণা বলছে, এগুলো সম্পর্কে একটু পরে জানবো। তারপরে এখান থেকে এক ধরনের শক্তি বেরোলো বা রশ্মি বেরোলো যাকে আমরা গামা রশ্মি বলছি। তার ফলে এখান থেকে এরা কিছু বেরিয়ে গেল, তার ফলে এই যে পরমাণুটা ছিল, ধরে ধরে এই পরমাণুটা ছিল ইউরেনিয়াম, ঠিক আছে, সেখান থেকে পরমাণুটা হয়ে গেল অন্য একটা নতুন পরমাণু নিউক্লিয়াস যাকে বলছি ধরো থোরিয়াম। তাহলে এই যে ঘটনাটা ঘটছে তাকেই বলছি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আর এই যে ক্ষয়টা হচ্ছে, এই যে পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে, একে বলছি তেজস্ক্রিয় ক্ষয় বা রেডিও অ্যাক্টিভ ডিকে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি through a আমরা process known as alpha decay. এখান থেকে এই ভিডিওটা দেখি, দেখতে পাচ্ছ এইখানে একটা আছে, আমাদের পরমাণু নিউক্লিয়াস আছে। এবার এই পরমাণু নিউক্লিয়াসটা তেজস্ক্রিয় পদার্থের পরমাণু নিউক্লিয়াস, তাহলে সেখান থেকে কি হবে, কিছু কণা বেরিয়ে আসবে, ক্ষয় হবে, তেজস্ক্রিয় ক্ষয় হবে বা রেডিও অ্যাক্টিভ ডিকে হবে। ধরো আলফা কণা বেরিয়ে আসবে, তাহলে দেখো Through a process known as alpha decay, it'll toss out an alpha particle দেখো তাহলে আলফা ডিকে হলো, মানে ওই পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এটাকে আলফা ডিকে বলছি। 2 protons and 2 neutrons. এবার এবার জিনিসটা হচ্ছে কি, তাহলে এই আলফা ডিকেটা কি, বিটা ডিকে কি, আর গামা ডিকে? এই যে তিনটে যে পার্টিকেল, তিন ধরনের পার্টিকেল, দুটো পার্টিকেল এক ধরনের রশ্মি, এগুলো বেরিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো প্রথমত আমরা আলফা ডিকের সম্পর্কে জানি। তাহলে যখন পরমাণু নিউক্লিয়াস অস্থায়ী হয়ে যাচ্ছে তখন সেখান থেকে কি বেরোচ্ছে, দুটো প্রোটন আর দুটো নিউট্রন বেরিয়ে যাচ্ছে একদম পরমাণু নিউক্লিয়াস থেকে ডাইরেক্ট। তাহলে সেইটাকে আমরা বলছি আলফা কণা। এই যে কণাটাকে বলছি আলফা কণা। আলফাকে কেমন লিখবো, এরকম। ঠিক আছে, এবার দেখো আলফা কণায় দুটো প্রোটন রয়েছে, দুটো নিউট্রন রয়েছে। আচ্ছা, কোন পরমাণুতে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে? ঠিক বলেছে, হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণুতে দুটো প্রোটন মানে পরমাণু ক্রমাঙ্ক 2, আর দুটো নিউট্রন মানে দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন মানে 4, ভর সংখ্যা হচ্ছে 4 উপরে 4। এবার এখানে কোনো ইলেকট্রন থাকছে না, দুটো প্রোটন থাকলে দুটো ইলেকট্রন থাকার কথা, তাহলে দুটো ইলেকট্রন কম মানে দুটো প্রোটন বেশি মানে +2 চার্জ। তার মানে এটা আর কিছুই না, এটা হচ্ছে হিলিয়াম আয়নের স্রোত বা হিলিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে আলফা কণা আর কিছুই না, সেটা হচ্ছে হিলিয়াম
আয়ন H2+। এবার যে বিটা কণাটা বেরোচ্ছে সেই বিটা কণাটা হচ্ছে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রনের স্রোত, একটা ইলেকট্রন, সেটাকে আমরা বলছি কি বিটা কণা। আর গামা রশ্মিটা কি? গামা রশ্মিটা এক ধরনের শক্তি যেটা কি রশ্মি আকারে বেরিয়ে যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থেকে। কেমন রশ্মি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা আমি পরে বলছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা কি সেটা। তাহলে এতদূর বোঝা গেছে যে কোনো তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসের মধ্যে থেকে আলফা কণা, বিটা কণা অথবা গামা রশ্মি নির্গত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। আচ্ছা, তাহলে সব সময় এদের মধ্যে থেকে একটা ক্ষয় হচ্ছে, মানে ভেতর থেকে ভাঙছে, through a তো আমরা বলতেই পারি এরকম কথা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিজ্ঞানী রাদারফোর্ড তিনি এই যে আলফা কণা, বিটা কণা আর যে গামা কণা সেগুলো যে বেরোচ্ছে সেটা নিয়ে একটা পরীক্ষা করলেন। তিনি কি করলেন, একটা সীসার একটা শিল নিলেন, পাত্র, তার মধ্যে এরকম গর্ত করে সেখানে কিন্তু একটা যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থকে এর মধ্যে রাখলেন। ধরে নিচ্ছি ইউরেনিয়াম রেখেছি, তাহলে এখানে ইউরেনিয়াম রেখেছি। এবার ইউরেনিয়াম বা ওই তেজস্ক্রিয় পদার্থটা থেকে স্পন্টেনিয়াসলি কিছু কণা বা রশ্মি নির্গত হচ্ছে। আচ্ছা, এই আলফা কণাকে আমরা আলফা রশ্মিও বলতে পারি। কেন? কারণ এই যে আলফা কণাগুলো এত স্পিডে বেরোচ্ছে, প্রায় 10⁷ মিটার পার সেকেন্ড বেগে বেরোচ্ছে, মানে আলোর বেগের কাছাকাছি। আমরা জানি আলোর যে বেগ, আলোর যে বেগ আলোর বেগ আমরা জানি, আলোর বেগ 3 × 10⁸ মানে মোটামুটি কিছুটা কাছাকাছি। তাহলে এতটা স্পিডে এই আলফা কণাগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে আলফা রশ্মিও বলি। বিটা কণা আরো স্পিডে বেরোয়, বিটা কণা তো 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বেরোয়, তাহলে এটাকেও আমরা বিটা রশ্মি বলতে পারি। অন্যদিকে এটাকে আমরা গামা রশ্মি বলছি, গামা, ওটা পরে, এটার তো আরো এটা মোটামুটি তোর গামা রশ্মির বেগ প্রায় লাইটের স্পিডের কাছাকাছি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সেই জন্য এটাকে আমরা আলফা কণাও বলতে পারি বা আলফা রশ্মিও বলতে পারি। ঠিক আছে, তো যেখানে বলছিলাম যে এখানে একটা রেডিও অ্যাক্টিভ পদার্থ রেখেছে, তেজস্ক্রিয় পদার্থ, তো সেখান থেকে আলফা, বিটা, গামা রশ্মি বেরোচ্ছে। এইখানে তাদের যে পথ, আলফা বিটা গামা রশ্মির যে পথ, তার মাঝে, তার সাইডে দুটো ইলেকট্রোড রেখে দিয়েছে, মানে তড়িৎদ্বার রেখে দিয়েছে। আমরা তড়িৎদ্বার পড়েছি, যেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, সেটাকে আমরা কি বলছি? ক্যাথোড। আর যেটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তাকে বলছি অ্যানোড। তো তখন দেখা যাচ্ছে যে আলফা রশ্মি বা আলফা কণাগুলো সেগুলো ক্যাথোডের দিকে, মানে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে ঝুঁকে পড়ছে বেশি। আর বিটা রশ্মিগুলো সেগুলো ধনাত্মক যে ইলেকট্রোডটা আছে সেখানে অ্যানোডের দিকে ঝুঁকে পড়ছে বেশি। আর গামা রশ্মিগুলো সোজা চলে যাচ্ছে। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে কি, আলফা রশ্মিগুলো ঋণাত্মক তড়িৎদ্বারে যাচ্ছে, তাহলে আলফা রশ্মিগুলোর চার্জ হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। বিটা রশ্মিগুলো ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাচ্ছে, তাহলে নিজেদের বিটা রশ্মিগুলোর চার্জ কি ঋণাত্মক। আর গামা রশ্মি কোনো দিকেই যাচ্ছে না, সোজা যাচ্ছে না, ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে যাচ্ছে না ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাচ্ছে, সে সোজা চলে যাচ্ছে। তার মানে এর চার্জ হচ্ছে শূন্য, বা এ তড়িৎগ্রস্ত নয়, তড়িৎহীন। ঠিক আছে, বা নিস্তড়িৎ। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা দেখলাম আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মির বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তো সেগুলো আমরা এক এক করে লিখব। তাহলে প্রথমে আমরা লিখব যে আলফা রশ্মির কি ধরনের প্রকৃতি আছে। তাহলে আলফা রশ্মি হচ্ছে তড়িৎ ধনাত্মক বা ধনাত্মক তড়িৎ ধনাত্মক।
ক্ষুদ্র কণা। তাহলে আলফা রশ্মি ধনাত্মক তড়িদাধান যুক্ত ক্ষুদ্র কণার সমষ্টি। এটা কি ধরনের কণা নিয়ে সৃষ্টি হয়েছে? এটা আসলে হাইড্রোজেন আয়ন দ্বারা তৈরি। ঠিক আছে, এর বেগ কত? এর বেগ আমি একটু আগে বললাম, এর বেগ মোটামুটি 10⁻⁷ সেই জন্য সে কিন্তু এত স্পিডে যাচ্ছে বলে প্রায় আলোর আলোর থেকে কম, কিন্তু অনেকটাই স্পিডে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা রশ্মিও বলি, আলফা রশ্মিও বলি। দেখো উপরে লেখা আছে আলফা রশ্মি। এবার বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক তড়িদাধান যুক্ত ইলেকট্রন কণার সমষ্টি, তাই না? বিটা আসলে কি? আলফা হচ্ছে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের সমষ্টি, তার মানে কি হিলিয়াম, হিলিয়াম আয়ন। বিটা হচ্ছে একটাই ইলেকট্রন কণা, তার মানে ঋণাত্মক এর চার্জ হবে, একক ঋণাত্মক আধান যুক্ত। তাহলে বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক তড়িদাধান যুক্ত ইলেকট্রন কণার সমষ্টি। এবার এর স্পিডটা একটু বেশি, এর বেগ 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাও অনেকটা রশ্মির মতোই যাবে। আর গামা রশ্মি হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার মানে কি? গামা রশ্মি এক ধরনের শক্তি যেটা নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে, এবার শক্তিটা কিভাবে যাচ্ছে? তরঙ্গের আকারে। তরঙ্গের মধ্যে এই যে উঁচু যে অংশটা তৈরি হচ্ছে তাকে বলে তরঙ্গ শীর্ষ। ঠিক আছে, এই দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তো তরঙ্গ দৈর্ঘ্য যখন ক্ষুদ্র হবে তাহলে জিনিসটা তখন এরকম খুব ছোট হবে, কাছাকাছি কাছাকাছি তরঙ্গ শীর্ষগুলো অবস্থান করবে, তাই। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলছি? ধরো আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলছি। এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে এমন একটা শক্তি, ঠিক আছে, যে শক্তিটা কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে বা এমনি বায়ু মাধ্যমের মধ্যে দিয়েও যেতে পারে, মানে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। যেমন ধরো সূর্য থেকে যে আলোক শক্তি আসছে ওটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওটা কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে পৃথিবীতে এসে পড়ছে। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তিন ধরনের তরঙ্গ থাকে বা তিনটে ডাইরেকশন থাকে। একটা হচ্ছে ওই তরঙ্গটা যেদিকে এগোবে, ধরো তরঙ্গটা সোজা এগোচ্ছে সেটা। তারপরে হচ্ছে কি তোমার যে তড়িৎ ক্ষেত্রের যে ওয়েভটা বা ঢেউটা সেটা ওপর নিচে যায়। আর যেটা তোমার চুম্বক ক্ষেত্র সেটা তোমার ডানে বায়ে, মানে ধরো তুমি সোজা এগোচ্ছ, তোমার হাতটাকে কেউ ওপর নিচে আন্দোলিত করছে, আর তোমাকে সামনে ডান দিকে বাঁ দিকে ডান দিকে বাঁ দিকে কেউ এরকম ঠেলছে। তার ফলে কি তোমার যে মুভমেন্টটা তিন রকম ডাইরেকশনে হবে। একটা হবে কি সোজা, যেটা তোমার ডাইরেকশন। একটা হবে কি লম্বা লম্বি, ওপর নিচ, যেটা হবে কি তোমার হাতের ডাইরেকশন। আর একটা হবে কি যে তোমাকে যেটা ডাইনে বায়ে ঠেলছে। তাহলে এই প্রত্যেকটা ডাইরেকশনই পরস্পরের সাথে 90 ডিগ্রিতে যখন কাজ করবে, সেই জিনিসটাই অনেকটা হবে তোমার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাই তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা ডাইরেকশন হচ্ছে তোমার যে ওয়েভের ডাইরেকশন। তাহলে ওয়েভ ডাইরেকশনটা এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর, এখানে ভুল লিখেছে, এটা হবে ওয়েভ ডাইরেকশন এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর কি? ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, আর জেড অ্যাক্সিস বরাবর
সেটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। বা চৌম্বক ক্ষেত্র। এগুলো পরস্পরের 90 ডিগ্রিতে থাকে। তাহলে এইরকম একটা তরঙ্গ হচ্ছে গামা তরঙ্গ। তাহলে গামা তরঙ্গ হচ্ছে একটা শক্তি, যেটা কোত্থেকে নির্গত হচ্ছে, তোমার রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে। আর তাদের তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। আর এগুলো হয় নিস্তড়িত। এটা হয় নিস্তড়িত। আচ্ছা, এরপরে এদের আধান কত। আলফা কণার আধান তোমার +2 একক। ধনাত্মক আধান, আধান 2 একক ধনাত্মক আধান, +2 বলতে পারি, ধনাত্মক না লিখে +2। এটাকে যদি আমরা সিজিএস এ মাপি, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে মাপি, তাহলে আধানটা হবে 9.6 ইন্টু 10⁻⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হচ্ছে সিজিএস একক, আধানের সিজিএস। আধানের বা চার্জের যদি আমরা এসআই ইউনিট বলি, তাহলে কি হবে সেটা, কুলম্ব হবে, কুলম্ব। অন্যদিকে যদি আমরা বিটা রশ্মি দেখি, এর আধান কত হয়ে যাবে, -1 হয়ে যাবে আধান। আর যদি আমরা ইএসইউ তে মাপি, তাহলে এটার হাফ হয়ে যাবে, মানে 9.6 এর হাফ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসই। ঠিক আছে। আর এদিকে তো দেখেইছিলাম যে এর আধান কি, গামা রশ্মির আধান হচ্ছে, সে হচ্ছে নিস্তড়িত, মানে আধান হচ্ছে 0, নিস্তড়িত বা zero। এবার যদি আমরা ভর মাপি, তাহলে আলফা কণার ভর সবচেয়ে বেশি হবে। আলফা কণার ভর আমরা যদি এএমইউ তে মাপি, মানে অ্যাটমিক মাস ইউনিটে মাপি, ঠিক আছে, তাহলে প্রায় 4 এককের কাছাকাছি যাবে। 4-এর থেকে একটু পয়েন্টে বেশি, 4.00 কিছু সামথিং, তো আমরা 4 AMU লিখতে পারি, অ্যাটমিক মাস ইউনিট। আর যদি আমরা কেজিতে মাপি, তাহলে অনেক কম, কেজিতে মাপলে অনেক কম হবে, 6.642 ইন্টু 10⁻⁻27 কেজি। মানে -27, মানে ভাবো 6.642, তার নিচে একের পিঠে 27টা শূন্য এরকম চলতেই থাকছে। তো সেটা কিন্তু অনেকটাই কম। অন্যদিকে যদি বিটা কণার তোমরা ভর দেখো, বিটা কণার ভর প্রায় নেই, একটা ইলেকট্রনের ভর খুবই নগণ্য। যদি কেজিতে মাপতে চাও, তাহলে 9.108 ইন্টু 10⁻⁻31 কেজি। আর গামা কণা যেহেতু একটা রশ্মি, ঠিক আছে, তাহলে এটা একটা শক্তি, তাহলে এর মধ্যে তেমন ভর কিছুই নেই, ভর একদমই নেই। আলোর ভর দেখেছো, আলো ফোটন কোনো সমস্যা, এদের ভর নেই। ঠিক আছে, আলোর কোনো ভর নেই, তাহলে এই রশ্মিগুলো, গামা রশ্মিরও কোনো ভর নেই। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কে গ্যাসকে আয়নিত করছে, গ্যাসকে আয়নিত করা। তো আলফা কণাগুলো, যা মানে মুছে গেল, যাই হোক, আলফা কণাগুলো কি করছে, আলফা কণার +2 চার্জ আছে, এ যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে কি হয়ে যাবে, এ নিস্তড়িত হয়ে যাবে। তাহলে এ যখন গ্যাসের মধ্যে দিয়ে যায় বা গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন গ্যাসীয় পদার্থের পরমাণু থেকে এরা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তাহলে গ্যাসীয় পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে। অন্যদিকে যদি আমরা বিটা রশ্মি দেখি, তাহলে কিন্তু এর ভর খুবই কম, তাই জন্য এ গ্যাসকে আয়নিত করে খুব কম, কিন্তু করে, আয়নিত করে, কিন্তু খুবই কম করে। আলফা কণার 100 ভাগের 1 ভাগ আয়নিত করতে পারে, মানে এর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুবই কম। আচ্ছা, তারপরে যদি আমরা গামা রশ্মি দেখি, তাহলে এর তো কোন, এটা তো নিস্তড়িত, তাহলে এ গ্যাসকে আয়নিত করে না, বা আয়নিত করার ক্ষমতা আরো কম। ঠিক আছে, তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা একদমই কম। তাহলে আমরা যদি ক্রম সাজাই যে কে গ্যাসকে বেশি আয়নিত করতে পারে, সবার প্রথমে আলফা কণা, তারপরে বিটা কণা, তারপরে গামা বা গামা রশ্মি। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে ভেদন ক্ষমতা, কার ভেদন ক্ষমতা কত। এবার ভেদন ক্ষমতা মানে
কার মধ্যে দিয়ে কত সহজে কোনো একটা পদার্থকে কত সহজে ভেদ করে অগ্রসর হতে পারে। দেখো এর মধ্যে দুটো কণা রয়েছে, প্রোটন, চারটে কণা, প্রোটন দুটো নিউট্রন। এর ভর বেশি হবে অবভিয়াসলি, তাহলে এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। এর ভেদন ক্ষমতা তোমার আলফা কণার থেকে বেশি, আর এর ভেদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, স্পিডটাও ম্যাটার করে, যে আলফা কণার থেকে বিটা কণার স্পিড বেশি, তার ভর কম, সেই জন্য আলফার থেকে বিটা কণার কিন্তু ভেদন ক্ষমতা বেশি, আর গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আর লাস্ট হচ্ছে প্রতিপ্রভা ধর্ম বা ফ্লুরোসেন্স। প্রতিপ্রভা ধর্মটা কি? ধরো ধরো বস্তু আছে, এর ওপরে কিছু আলো পড়লো, সে আলোটাকে অ্যাবজর্ব করলো, কিছুটা অ্যাবজর্ব করলো, আবার কিছুটা ও কি করলো, ছেড়ে দিল, কিছুটা এনার্জি ছেড়ে দিল। তাহলে তার ফলে সেটা গ্লো করতে শুরু করে দিল, তাহলে এটাকে আমরা বলবো কি, প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স। তো এক্ষেত্রে প্রতিপ্রভা যদি ধর্ম আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আলফা রশ্মি জিঙ্ক সালফাইড মানে ZnS, আর বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড, ঠিক আছে, এই দুটো পদার্থের উপর প্রতিপ্রভা সৃষ্টি করে। বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড, এই দুটো বস্তুর উপর প্রতিপ্রভা ধর্ম সৃষ্টি করে। ঠিক আছে, এদের প্রতিপ্রভা ক্ষমতা কম, এদেরও প্রতিপ্রভা ক্ষমতা সৃষ্টি করে কিন্তু কম এদের থেকে, মানে আলফা কণার প্রতিপ্রভা ধর্মটা একটু বেশি। মানে মোটামুটি আলফা বিটা আর গামা রশ্মির মধ্যে পার্থক্য বোঝা গেছে। এবার দেখবো যে তিনটে কণা কিভাবে বেরোচ্ছে, তিনটে কণা কোন পরমাণু নিউক্লিয়াস থেকে কিভাবে বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা নতুন এই তিনটে স্লাইড নিই। প্রথমে আমরা দেখব যে আলফা কণা কোনো পরমাণু থেকে কি করে বেরোচ্ছে। তাহলে এখানটায় আমরা একটা হেডিং করি। তাহলে প্রথমে আমরা হেডিং করি যে আলফা কণা কিভাবে কোনো পরমাণু থেকে বেরোচ্ছে, আলফা কণার নিঃসরণ। ঠিক আছে, আচ্ছা, ধরো একটা পরমাণু আছে যেটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের একটা আইসোটোপ আছে। আচ্ছা, ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক একটু আগে আমরা পড়েছিলাম কত, 92। ইউরেনিয়ামের একটা আইসোটোপ নিচ্ছি যেটা হচ্ছে 238 আইসোটোপ। মানে ইউরেনিয়াম কিন্তু আমাদের প্রকৃতিতে রয়েছে, এবং এর বিভিন্ন আইসোটোপ মানে তার পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু আলাদা আলাদা ভর সংখ্যা বিশিষ্ট যে ইউরেনিয়াম পাওয়া যায় সেগুলোকে এদের আইসোটোপ বলে। তাহলে আমরা বিভিন্ন সময় ইউরেনিয়ামের বিভিন্ন রকম আইসোটোপ এই চ্যাপ্টারে দেখবো। আমরা প্রথমে যে আইসোটোপটা নিচ্ছি ইউরেনিয়ামের সেটা হচ্ছে কত, 238 238 আইসোটোপ। এবার এর যদি নিউক্লিয়াস থেকে, ধরো এখানে আমি নিউক্লিয়াসটা আঁকছি এরকম ইউরেনিয়ামে, সেখান থেকে যদি আলফা কণা বেরিয়ে যায়, সেখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে কি হবে? আমরা কি বলেছিলাম, আলফা কণা মানে দুটো প্রোটন বেরোবে আর দুটো নিউট্রন বেরোবে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, ওপরে যেটা লিখি সেটা হচ্ছে কি, ভর সংখ্যা, মানে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। নিচে যেটা লিখি সেটা পরমাণু ক্রমাঙ্ক, মানে প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। এবার বলো, যদি ইউরেনিয়ামের থেকে দুটো প্রোটন বেরিয়ে যায়, তাহলে ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 2 কমে যাবে, মানে 90 হয়ে যাবে। এবার দুটো প্রোটন আর দুটো নিউট্রন বেরিয়ে যাচ্ছে, মানে ভর সংখ্যা কত কমে যাচ্ছে, 4 কমে যাচ্ছে। তাহলে 238 থেকে 4 কমে গেলে 234 হয়ে যাচ্ছে। তাহলে 200, আচ্ছা, 90 পরমাণু ক্রমাঙ্ক কোন পরমাণুর আছে বলতো? যদি আমরা এখন পিরিয়ডিক টেবিল দেখি, তাহলে 90 তে দেখবো, এই দেখো, 89 আর 90, 90 তে কি আছে, থোরিয়াম আছে। তাহলে এই যে পরমাণুটা through তৈরি হলো সেটা হয়ে গেল থোরিয়াম।
কি বললাম বুঝতে পারলে? ধরো একটা ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়ামের মধ্যে 92টা প্রোটন ছিল আর 146টা তোমার নিউট্রন ছিল, মানে টোটাল ছিল নিউক্লিয়নের সংখ্যা 238। সেখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, মানে দুটো প্রোটন বেরিয়ে গেল, তাহলে দুটো প্রোটন বেরিয়ে গেল মানে পরমাণু ক্রমাঙ্ক 90। আর দুটো নিউট্রন বেরিয়ে গেল মানে টোটাল ভর সংখ্যা কত কমে গেল? 2 + 2 4, 238 থেকে 4 কমে গেলে 234 হয়ে গেল। এবার 90টা প্রোটন আছে মানে কি, পরমাণু ক্রমাঙ্ক 90 কার? থোরিয়ামের। তাহলে পরমাণুটা আর রইলো না, ইউরেনিয়াম রইলো না, পরমাণুটা হয়ে গেল থোরিয়াম। এই জন্যই অনুপম রায় গান লিখেছিল যে আমি সেই মানুষটা আর নেই, আর এখানে বলবে যে আমি সেই পরমাণুটা আর নেই। তো সেটা একটা ব্যাপার। এবার ব্যাপারটা কি হলো, একটা আলফা কণা বেরিয়ে গেল। এবার আলফা কণা মানে কি, হিলিয়াম কণা। তো হিলিয়াম 2 ওপরে 4 এরকম একটা বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আলফা কণার নিঃসরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি যেটা হচ্ছে বিটা কণার নিঃসরণ। এবার আমি কিন্তু আগেও বলেছি যে একটা পরমাণু থেকে সঙ্গে সঙ্গে আলফা কণা বেরিয়ে গেল, বিটা কণা বেরিয়ে গেল, গামা রশ্মি বেরিয়ে গেল, সেটা কিন্তু না। আলফা কণা বেরোলো বা বিটা কণা বেরোলো, তারপরে কোনো সময় হয়তো গামা রশ্মি বেরোলো, একসাথে কিন্তু হচ্ছে না জিনিসটা। তাহলে আমরা যদি বিটা কণা বেরোতো তাহলে কি কেস হতো সেটা আমরা দেখব। তো আমরা এখানে হেডিং করছি বিটা কণার নিঃসরণ। বিটা কণার নিঃসরণ। আর প্রথম প্রথম আমি ভিডিওতে ক্লাস নিচ্ছি, তো আমার এর একটু অসুবিধা হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে যেটা তৈরি হয়েছিল যেটা হচ্ছে থোরিয়াম। তো থোরিয়ামের এই পরমাণুটাই আমরা নিয়ে নিচ্ছি, থোরিয়াম 234 আর 90। থোরিয়াম 234 আর 90। এবার এই থোরিয়ামের যে নিউক্লিয়াস, সেখান থেকে যদি একটা বিটা কণা যদি বেরিয়ে যায়, যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে কি কন্ডিশনটা হবে ভালো করে খেয়াল করো। বিটা কণা মানে আমরা কি পেয়েছিলাম, একটা ইলেকট্রন বেরিয়ে যায়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়। এবার এই ইলেকট্রনটা বেরোয় কোত্থেকে? নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ গুলো আছে সেখান থেকে বেরোয়। এই যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ গুলো আছে, যেখানে নিউক্লিয়াস, যেখানে ইলেকট্রন গুলো আছে, সেখান থেকে কি বেরোয়? সেখান থেকে বেরোয় না, ইলেকট্রনটা বেরোয় তার নিউক্লিয়াসের মধ্য থেকে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে থেকে কি করে ইলেকট্রন বেরোচ্ছে? তো এখানে হয় কি, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করে আর একটা ইলেকট্রন তৈরি করে। কি বললাম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন রয়েছে, সেখানে একটা নিউট্রন, এখানে অনেকগুলো প্রোটন নিউট্রন রয়েছে, এরকম পাশাপাশি পাশাপাশি নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন আর নিউট্রন রয়েছে। তার মধ্যে যে কোনো একটা নিউট্রন ভেঙে গিয়ে প্রোটন তৈরি করলো আর একটা ইলেকট্রন তৈরি করলো, এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে নিউট্রন ভেঙে কি করে প্রোটন আর ইলেকট্রন হচ্ছে? তো সেটা অনেকটা উঁচু ক্লাসে আসে, উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে যে প্রত্যেকটা তোমাদের কণা মানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলো সব এক ধরনের ছোট, আরো ছোট কণা, যেটাকে বলে কর্ক। কর্ক দিয়ে তৈরি, কোয়ার্ক দিয়ে তৈরি। ঠিক আছে? তো তার জন্য এই জিনিসগুলো ঘটে। তো এটা অনেক হায়ার স্টাডিজে আছে, তো এখন বা কোয়ান্টাম মেকানিক্সে আছে, এটা পড়ে এখন দরকার নেই। তো এইটুখানি জানতে হবে যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন রয়েছে, একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার ঘটবেটা কি? এবার তোমাদেরকে প্রশ্ন করছি যে যদি একটা প্রোটন, যদি নিউট্রন ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি হয়, তাহলে তার পরমাণু ক্রমাঙ্কের কি চেঞ্জ হবে? তার পরমাণু ক্রমাঙ্কের কি চেঞ্জ হবে? আচ্ছা, এখানে থোরিয়ামের 90 ছিল, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে থোরিয়ামটা 90 ছিল পরমাণু। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, নিউট্রন একটা ছিল, নিউট্রনটা কি হয়ে গেছে, ভেঙে গিয়ে প্রোটন আর ইলেকট্রনে পরিণত হয়ে গেছে। তাহলে যা প্রোটন ছিল তার থেকে একটা প্রোটন বেড়ে যাবে, যা প্রোটন ছিল তার থেকে একটা প্রোটন বেড়ে যাবে, মানে প্রোটন এখন কত হয়ে গেল, 91টা। ধরো তোমার কাছে কিছু সাদা বল ছিল আর তোমার কাছে কিছু হলুদ বলও ছিল,
এবার আমি বললাম কি, যে এই যে হলুদ বলটা, সেটা তুমি আমাকে একটা দাও। কিছু সাদা বল ছিল, কিছু হলুদ বল ছিল। ধরুন সাদা বল এখানে আছে, ঠিক আছে? তো কতগুলো সাদা বল আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা সাদা বল আছে। আর কতগুলো হলুদ বল আছে? 1 2 3 4টে, 4টে হলুদ বল। এবার আমি তোমাকে বললাম যে তুমি আমাকে একটা হলুদ বল দিয়ে দাও, আর সেই হলুদ বলের বদলে একটা হলুদ বল দিয়ে দাও। আর সেই হলুদ বলের বদলে আমি কি করব, তোমাকে একটা সাদা বল দেবো, আর একটা তোমাকে আমি নীল বল দেবো। না, নীল না, নীল মিশে যাচ্ছে। তোমাকে আমি একটা লাল বল দেবো। তাহলে দেখো তো, আগে নাম্বার কত ছিল? 8 আর 4 12 ছিল। এখনো কি 12টাই রইলো, সাদা আর হলুদ? তাই থাকবে, 12টাই থাকবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন হয়ে গেল এটা 9টা। এখন সাদা বল হয়ে গেছে 9টা, কিন্তু হলুদ বল হয়ে গেছে কটা? হলুদ বল হয়ে গেছে কটা? 3টে। কিন্তু টোটাল নাম্বারটা কি আছে? আনচেঞ্জ আছে, 12টা। তাহলে এটাও তোমার লাল হলুদ বলের জায়গায় তুমি নিউট্রনকে ধরো, আর সাদা বলের জায়গায় তোমার প্রোটনকে ধরো, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রোটন সাদা বল একটা বেড়েছে, তাহলে প্রোটন একটা বেড়েছে। কিন্তু মোট যে নাম্বারটা, মানে সাদা বল হলুদ বল, মানে মোট তোমার প্রোটন আর নিউটনের নাম্বার, মানে ভর সংখ্যা, সেটা কোনো পাল্টায়নি। সেটা 234 রয়ে গেছে। তাহলে এগুলো মুছে দিই, ঠিক আছে? এগুলো মুছে দিই। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে 91 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌলটা আছে সেটা কি। তাহলে এদিকে যাই। 91তে কে আছে দেখো। 91তে যে মৌলটা আছে সেটা হচ্ছে এই যে PA, ঠিক আছে? প্রোট্যাক্টিনিয়াম বল, ঠিক আছে? প্রোট্যাক্টিনিয়াম বল। তাহলে এখানে PA through প্রোট্যাক্টিনিয়াম বসিয়ে দিচ্ছে। PA। এবার একটা আলফা কণা তো বেরিয়ে গেল, এই সরি বিটা কণা বেরিয়ে গেল, মানে ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এখানে একটা ইলেকট্রন লিখে দিচ্ছি। ইলেকট্রনকে এইভাবে লেখা যেতে পারে। তাহলে এই হয়ে গেল বিটা কণার নিঃসরণ। এবার যদি আমরা গামা কণার নিঃসরণ দেখি, তাহলে জিনিসটা অনেকটা কেমন হবে? গামা কণার নিঃসরণ জিনিসটা কেমন হবে? ধরো আমরা একটা থোরিয়ামেরই একটা আইসোটোপ নিচ্ছি, খুবই অস্থায়ী আইসোটোপ। থোরিয়ামের, থোরিয়াম তোমার 90 আর 230, এই আইসোটোপটা নিচ্ছি। সেখান থেকে যদি একটা গামা কণা বেরিয়ে যায়, মানে গামা কণা, বারবার ভুল বলছি, গামা রশ্মি বেরিয়ে যায়, তাহলে কি হবে? গামা রশ্মি নিস্তড়িত, মানে তার মধ্যে কোনো পার্টিকেল নেই। তাহলে থোরিয়াম যেমন ছিল, যেমনটা ছিল তেমনই থাকবে, শুধু তার মধ্যে থেকে কিছু শক্তি বেরিয়ে গেল, কি না, গামা রশ্মি আকারে। তাহলে এর কোনো চার্জও নেই, ভর সংখ্যাও নয়, কোনো পরমাণু ক্রমাঙ্ক নেই। তাহলে এটা এতটাই ইজি। এইবার আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলতে কি বোঝো। তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা মানে হচ্ছে কোন একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, এখানেই লিখে দিচ্ছি, তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। আচ্ছা, পরে এখানে এখানে লিখছি। তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা, সেটা মানে এখানে কোনো একটা পদার্থ রয়েছে, এটা নিউক্লিয়াস না, একটা তেজস্ক্রিয় পদার্থ। তার মধ্যে অনেক অ্যাটম থাকবে, সেই তেজস্ক্রিয় পদার্থের মধ্যে অনেক পরমাণু থাকবে। তো প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে যতগুলো পরমাণু বিঘটিত হবে, বিঘটিত মানে ওই আলফা বিটা গামা কিছু একটা বেরোচ্ছে, ঠিক আছে? যতগুলো পরমাণু বিঘটিত হবে, তাদেরকে তাকে সেই সংখ্যাটাকে বা সেই তাকেই আমরা বলবো কি, তেজস্ক্রিয় পরমাণু সক্রিয়, ঠিক আছে? মানে যত বেশি বেশি বিঘটিত হবে, তত বেশি বেশি সক্রিয়। আচ্ছা, এই সক্রিয়তার যে একক গুলো আছে সেগুলো মনে রাখতে হবে, কোয়েশ্চেন আসে অনেক সময়। এসআইতে একক হচ্ছে বেকারেল,
এসআই তে একক হচ্ছে বেকারেল, বি ছোট হাতের কিউ, বেকারেল। সিজিএস এ একক হচ্ছে কুড়ি, মাদাম কুড়ির নামে সিজিএস এ একক হচ্ছে কুড়ি, পি আই, কুড়ি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন অনেক সময় আসে, ধরো তোমার কাছে একটা রেডিয়াম আছে বা কিছু একটা তেজস্ক্রিয় পদার্থ, ধরে নিচ্ছে রেডিয়াম, সেটা হচ্ছে এম গ্রাম রেডিয়াম। আর তোমার কাছে, আচ্ছা, এম গ্রাম রেডিয়াম, তোমার কাছে আরেকটা রেডিয়াম ক্লোরাইড আছে, তোমার কাছে আরেকটা রেডিয়াম ক্লোরাইড আছে, যার মধ্যে সমপরিমাণ এম গ্রামই রেডিয়াম রয়েছে, এম গ্রাম রেডিয়াম তোমার কাছে রয়েছে। মানে কি বলছি, তোমার কাছে এম গ্রাম রেডিয়াম আছে, আর তোমার কাছে এম গ্রাম রেডিয়াম যুক্ত রেডিয়াম ক্লোরাইড আছে, মানে রেডিয়াম ক্লোরাইডটার ভর এম গ্রাম না, রেডিয়াম ক্লোরাইডের মধ্যে এম গ্রাম পরিমাণ রেডিয়াম রয়েছে। তাহলে দুটোরই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় সক্রিয়তার মান সমান হবে, কারণ এখানে রেডিয়াম আর ক্লোরাইড বিক্রিয়া করে রেডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করেছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু তার কোনো পরমাণু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। আর পরমাণুর তেজস্ক্রিয়তা তার নিউক্লিয়াসের ভেতরেরই একটা ঘটনা, তো সেই জন্য কিন্তু পরমাণুর তেজস্ক্রিয়তারও কোনো পরিবর্তন হলো না, যদিও এখানে রেডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করেছে। বুঝতে পারলেন? তাহলে দুজনেরই তেজস্ক্রিয়তা সেম হলো। আচ্ছা, একটা ইকুয়েশন থাকে যে 1 কুড়ি সমান কত বেকারেল, 1 কুড়ি সমান 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তেজস্ক্রিয়তার কতগুলো ব্যবহার দেখে নিই, যে বিভিন্ন রকম মৌলের বিভিন্ন তেজস্ক্রিয় ধর্ম দেখতে পাওয়া যায়। তো তেজস্ক্রিয়তার কিছু প্রপার্টিজ বা ব্যবহার, ইউজেস দেখে নিই। যেমন প্রথম ইউজেস হচ্ছে কার্বন ডেটিং। এবার কার্বন ডেটিং কি, ধরো এই যে, আচ্ছা তার আগে বলি যে বাতাসে, ঠিক আছে, দু ধরনের কার্বন রয়েছে। সেটা কি দু ধরনের কার্বন? একটা হচ্ছে C12, আর একটা হচ্ছে C14। এবার C12 কি করে তৈরি হয়? C12টা একদম নর্মাল, C12টা নর্মাল, কিন্তু C14টাই কার্বনেরই আইসোটোপ। কিভাবে তৈরি হয়? যখন পৃথিবীতে সূর্য থেকে বা মহাকাশ থেকে বিভিন্ন কসমিক রে এসে পড়ে, তখন কার্বনের সাথে কার্বনের মধ্যে আরো দুটো নিউট্রন এক্সট্রা হয়ে যায়। তার ফলে মোট ভর সংখ্যা ছিল 12, সেখান থেকে দুটো নিউট্রন বেড়ে গিয়ে হয়ে যায় 14। তাহলে এই কার্বন 14 আইসোটোপ তৈরি হয়। এবার কি হয়, যখন বিভিন্ন গাছপালা যখন ফটোসিনথেসিস করে, সালোক সংশ্লেষ করে, তখন সেই C12 গুলো কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে সে নেয়, আবার কিছু C14ও কার্বন ডাই অক্সাইড হিসেবে সে গ্রহণ করে, সে খাদ্য তৈরি করে। তাহলে তার তৈরি খাদ্য বা উদ্ভিদের দেহের মধ্যে সেই C14 গুলোও চলে আসে। এবার সেই উদ্ভিদগুলোকে কিছু প্রাণীরা খায়, আমরা খাই, সেই প্রাণীদেরকে আরো কিছু প্রাণীরা খায়। তাহলে এইভাবে যে কোনো প্রাণীদের শরীরের মধ্যেই এই C14টা চলে আসে। এবার এই C14টা কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, তাই এদের নিউক্লিয়াস থেকে তাহলে আলফা বিটা গামা বেরোতে থাকে, মানে এদের ক্ষয় হতে থাকে নিউক্লিয়াসে। তো আস্তে আস্তে ক্ষয় হতে হতে এদের একটা সময় আছে, যে যদি, মানে একটা পদার্থ আছে, নিশ্চয়ই সেটা জৈব পদার্থ কারণ তার মধ্যে C14 রয়েছে, ঠিক আছে, সেই পদার্থটার মধ্যে, তার পদার্থটার নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো, প্রোটন নিউট্রন গুলো আছে, সেখানে ক্ষয় হচ্ছে। যদি একদম শুরু থেকে 5,700 বছর, 730 বছর অতিক্রম হয়ে যায়, তাহলে এই জিনিসটার মধ্যে যতটা মেটেরিয়াল ছিল সেটা হাফ হয়ে যায়, সেটা হাফ হয়ে যায়। এটা যদি 100 থাকে, 100% থাকে, 5,730 বছর পর সেটা হাফ হয়ে যায়, মানে 50% হয়ে যায়। তাহলে 25% কখন হবে? যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 11,460 বছর পর। আর 12.5% কখন হবে? 17,190 বছর পর। তাহলে এই যে 50% হয়ে যাচ্ছে, যা ছিল তেজস্ক্রিয় পদার্থটা মানে কার্বন 14, যা ছিল আর যা হয়ে গেল, মানে তার 50% কমে গেল, মানে 50% হয়ে গেল, যত বছরে হলো সেটাকে বলে হাফ লাইফ। হাফ লাইফ, হাফ লাইফ অফ কার্বন 14। এরকম প্রত্যেকটা তেজস্ক্রিয় পদার্থেরই হাফ লাইফ
ইউরেনিয়ামের হয়, প্লুটোনিয়ামের হয়, তেমনি কার্বন। এই হাফ লাইফ থেকেই কিন্তু আমরা কোনো একটা পদার্থ, ধরো তুমি একটা কোনো ফসিল পেয়েছো বা কোনো একটা হাড় পেয়েছো বা কিছু একটা জৈব পদার্থ, কিছু অনেক পুরনো কিছু পেয়েছো, তো সেখানে যন্ত্রের মাধ্যমে তুমি এই হাফ লাইফ থেকে দেখতে পারবে যে এটা কত বছর আগেকার। মানে তুমি এখানে হিসেব করবে যে এখানে যে পরমাণুগুলো রয়েছে কার্বন 14, তার মধ্যে তোমার কত পার্সেন্ট আর কার্বন 14 রিমেনিং রয়েছে। যদি দেখতে 50%, তাহলে বুঝতে পারবে যে সেটা বয়স হচ্ছে 5730 বছর। যদি দেখছো 100%ই আছে, তাহলে সেটা নতুনই একদম। আর যদি দেখছো 25% আছে, তাহলে সেটা হয়ে যাবে 11 বছর, 11,460 বছর আগেকার পুরনো। এইভাবে কিন্তু আমরা ফসিল বা কোনো একটা গাছ বা কোনো একটা জৈব পদার্থের কিছু, মানে কোনো প্রাণীর দেহবশেষ বা উদ্ভিদের দেহবশেষের কতটা বছর বয়স, সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে জানি। কিন্তু এখান থেকে অজৈব পদার্থ বা যেমন রক, ঠিক আছে, পাথর পাথর, সেগুলোর কিন্তু বয়স কিন্তু বের করা সম্ভব না, কারণ তার মধ্যে কার্বন 14 নেই। আচ্ছা, এছাড়া তোমরা বই থেকে বাকিটা পড়বে যে কোনটার কি ব্যবহার, এটা কিন্তু মনে রাখতে হবে এগুলো। প্রথমত হচ্ছে তেজস্ক্রিয় কার্বন 14, ঠিক আছে, সেটার ব্যবহার কি আমরা দেখলাম কার্বন ডেটিং প্রসেসে, যে জীবাশ্ম প্রাচীন বস্তুর বয়স নির্ণয় করতে, আলোক সংশ্লেষ সম্পর্কে তথ্য জানতে। তেজস্ক্রিয় ফসফরাস, তেজস্ক্রিয় ফসফরাস লিউকোমিয়া, যেটা এক ধরনের ক্যান্সার, সেই রোগের চিকিৎসায় কাজে লাগে। ঠিক আছে, লিউকোমিয়া রোগে কিন্তু বোন ম্যারো বা অস্থি মজ্জা থেকে, ঠিক আছে, যে আরবিসি ডাব্লিউবিসি এগুলো যেগুলো তৈরি হয়, সেগুলো ঠিকঠাক তৈরি হয় না, তার ফলে কিন্তু ক্যান্সার হয়। টিউমারের সঠিক অবস্থান নির্ণয় করতে তেজস্ক্রিয় ফসফরাস কাজে লাগে। তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড রোগে কাজে লাগে। তেজস্ক্রিয় সোডিয়াম হার্টের ক্রিয়া কৌশল জানার জন্য কাজে লাগে। তেজস্ক্রিয় কোবাল্ট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় ইউরেনিয়াম ঘড়িতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তেজস্ক্রিয় আহ আমেরিসিয়াম, সেটা কিন্তু স্মোক ডিটেক্টর, ঠিক আছে, স্মোক ডিটেক্টরে কাজে লাগে। আর তেজস্ক্রিয় জিঙ্ক, তামা, ক্যালসিয়াম কৃষি বিজ্ঞানে গবেষণায় কাজে লাগে। তো এখান থেকে এগুলো একটু দেখে নেবে, বিশেষ করে তেজস্ক্রিয় ঘড়িতে, ঠিক আছে, কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় সেটা জেনে রাখবো, যে তেজস্ক্রিয় ইউরেনিয়াম, তেজস্ক্রিয় প্লুটোনিয়াম। এরপর আমরা চলে আসছি ভর ত্রুটি। ভর ত্রুটি কি? ধরো একটা হিলিয়ামের আমরা পরমাণু নিচ্ছি, হিলিয়ামের পরমাণু নিউক্লিয়াসে দুটো প্রোটন দুটো নিউট্রন আছে। এবার এদের যদি আমরা আলাদা আলাদা ভাবে ভর হিসেব করি, তাহলে এদের এক একটার ভর মেপে দেখবো আমাদের মোটামুটি ওই 4.032 অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে। ঠিক আছে, তো যদি তোমরা দেখতে যাও যে একটা প্রোটনের ভর হয় 1.00728, একটা প্রোটনের ভর হয় 1.00728। তাহলে এরকম দুটো প্রোটন আছে, তাহলে তাকে তোমরা 2 দিয়ে গুণ করো। ঠিক আছে, আবার একটা তুমি যদি নিউট্রন নাও, তাহলে সেই নিউট্রনের যে একটা নিউট্রনের ভর 1.00867 হয়, 1.00867 অ্যাটমিক মাস ইউনিট হয়। তাহলে এরকম দুটো নিউট্রন আছে, তাহলে তুমি 2 দিয়ে গুণ করো। তাহলে এই যে ভ্যালুটা পাবে আর এই যে ভ্যালুটা পাবে, তাকে যদি যোগ করো, সেটা মোটামুটি এই 4.032 অ্যাটমিক মাস ইউনিটের কাছাকাছি আসে। এবার এগুলো তো তুমি আলাদা আলাদা করে ভর মাপলে, কিন্তু তুমি যদি একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের পুরো ভরটা মাপো, তাহলে দেখবে তার ভরটা 4.0026 এর কাছাকাছি আসছে। তাহলে ভরটা কমেছে না বেড়েছে? আগে ভর ছিল 4.03, এখানে 4.00, মানে 4, মানে মোটামুটি তোমার ভর কমে গেছে, তাই না? ভর কমে গেছে, কতটা ভর কমেছে এখান থেকে দেখে বুঝতে পারবে, এখান থেকে দেখে বুঝতে পারবে। হয়েছে কত এখন ভর? ছিল কত? 4.032, হয়েছে কত? 4.0026, মাইনাস করো। তাহলে এতটা ভর কমে যাচ্ছে, 0.0294 অ্যাটমিক ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট ভর কমে যাচ্ছে। তাহলে ভরটা গেল কোথায়? তো এই ভরটা গেল কোথায় সেটা বললেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। তিনি একটা সূত্র দিলেন, E=mc²। তিনি বললেন এই যে ভরের যে বিচ্যুতি দেখা যাচ্ছে, যে নিউট্রন আর প্রোটন গুলোর মধ্যে যে ভরটা ছিল, কিন্তু এখন যে ভরটা আমি পাচ্ছি না, সেই ভরটা এনার্জি রূপে কাজ করছে। সেই ভরটাকে আলোর বেগের স্কোয়ার, মানে আলোর বেগের ভরের সাথে গুণ করে যে নাম্বারটা হবে, সেই পরিমাণ শক্তি তৈরি করছে। আর সেই পরিমাণ শক্তি কিন্তু এখানে তাদেরকে বাইন্ড করতে বা অন্যান্য কাজে লাগছে। তো এটা কিন্তু তোমার মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। ভর ত্রুটি কি এই যে এখানে ভরটা ছিল, এখানে ভরটা পাওয়া গেল না, এই যে
0.0294 এর কাছাকাছি যে ভরটা আমরা পাচ্ছি না, ঠিক আছে, কোনো একটা পরমাণুতে। ঠিক আছে, পরমাণুর নিউক্লিয়াস এবং পরমাণুর নিউক্লিয়নের মোট ভর, মানে পরমাণুর প্রোটন এবং নিউট্রনের যুক্ত পরমাণুর নিউক্লিয়াসের ভরের থেকে অনেকটা বেশি হয়। তাহলে এই যে এক্সট্রা ভরটা, সেটা পরমাণুর নিউক্লিয়ন গুলোকে, মানে প্রোটন নিউট্রন গুলোকে আবদ্ধ রাখতে সাহায্য করছে। তাহলে এই যে ভর যে কম পাচ্ছি, সেটাকেই বলা হচ্ছে ভর ত্রুটি। ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে আসছি দুজন বিজ্ঞানের। তখন মোটামুটি মোটামুটি 1939 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মোটামুটি তখন শুরু হবে। তো সেই সময়টা দুজন বিজ্ঞানী অটো হান এবং স্ট্রাস স্ট্রাসমান, ঠিক আছে, অটো হান এবং স্ট্রাসমান দুজন মিলে এক ধরনের পরীক্ষা করলেন। যে পরীক্ষায় তারা কি করলেন, এই যে ধরো একটা ইউরেনিয়ামের আইসোটোপ 235 আইসোটোপ আছে, তাকে তারা কি করলেন, একটা নিউট্রন দিয়ে আঘাত করলেন। আর তার ফলে দেখা গেল ইউরেনিয়ামটা আস্তে আস্তে ভেঙে গেল। ভেঙে গিয়ে দুটো পরমাণু নিউক্লিয়াস তৈরি করলো, একটা বেরিয়াম 141 আর একটা ক্রিপ্টন 92। আর তার ফলে তিনটে নিউট্রন তৈরি হলো, আর প্রচুর শক্তি তৈরি হলো। তাহলে জিনিসটা কি, আমরা তো প্রথমে দেখছিলাম যে ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। এবার এই তেজস্ক্রিয় মৌলের যে নিউক্লিয়াসটা আছে, সেটা অস্থায়ী, কিন্তু আস্তে 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 ভাঙছে। কিছু 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 করে গামা, কিছু আলফা, কিছু বিটা কণা বেরোচ্ছে। কিন্তু যদি হঠাৎ করে একটা সেটাকে নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে সেই ইউরেনিয়ামটা দুটো আলাদা পরমাণুতে ভেঙে যায়, আর তিনটে নিউট্রন তৈরি হয়। ঠিক আছে, আর প্রচুর শক্তি তৈরি হয়, মানে অনেকটা শক্তি তৈরি হয়, মোটামুটি এই বিক্রিয়ায় 200 মেগাভোল্টের কাছাকাছি। ঠিক আছে, 200 মেগাভোল্টের কাছাকাছি শক্তি তৈরি হয়, ওই যেখানে লেখাও আছে। ঠিক আছে, তো একে বলে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, তাহলে হলো কি, তুমি একটা ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়াম 235 ভর সংখ্যা, 92 পরমাণু ক্রমাঙ্ক, তাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করলে তাহলে হঠাৎ করে কি হবে, তাহলে তাহলে নিউট্রন বেড়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি, যে ইউরেনিয়াম 235 থেকে 36 হয়ে গেলে একটা নিউট্রন বেড়ে গেছে, মানে ভর সংখ্যা বেড়ে গেছে। এবার এইটা ডিভাইড করবে দুটো পার্টে। ঠিক আছে, এই 92টা ভাঙবে হচ্ছে 56 আর 36। 56 36 যোগ করো, দেখো 92 আসছে। 6 6 12, 5 আর 3 8 একে 9। আর এইখানে এই দুটোকে যোগ করো ভর সংখ্যাগুলোকে, দেখো 232 আসবে, এই 233 আসবে। এক আর দুই আর একে 3, 9 10 11 12 13, এক আর একে 2, তাহলে 233। আর এখানে তিনটে নিউটন, মানে 236 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইউরেনিয়াম যে এটা আছে, ইউরেনিয়ামে যে 236 92 হয়ে যাচ্ছে, সেটা খুব অস্থায়ী, সেটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। ভেঙে তোমার একদিকে হয়ে গেল একটা নিউক্লিয়াসে 56টা প্রোটিন আছে, এই প্রোটন আছে, যেটা হয়ে যাচ্ছে কি, 56 প্রোটন কার থাকে, বেরিয়ামের থাকে। আর আরেকটাতে 36টা প্রোটন আছে, 36টা প্রোটন কার থাকে, ক্রিপ্টনের থাকে। আর এক্সট্রা বাকি যে তিনটে, এখানে তোমার 141 আর এখানে তোমার 92, যে ভর সংখ্যা দুটোকে যোগ করে তোমার কত আছে, 233। তাহলে বাকি যে তিনটে, 236 হতে হবে তো, তাহলে বাকি যে তিনটে নিউট্রন সেটা বেরিয়ে যাচ্ছে। এবার এই নিউট্রন গুলো কি করবে, পরের পাতায় দেখি। পরের পাতায় দেখি। তাহলে ধরো একটা তো, ধরো আমি একটা ইউরেনিয়ামের চাঙ্ক অফ ইউরেনিয়াম বলছি। তাহলে সেই ইউরেনিয়ামের চাঙ্কটার মধ্যে অনেকগুলো তোমার ইউরেনিয়ামের পরমাণু রয়েছে। মানে ধরো এটা যদি ইউরেনিয়াম হয়, এটা যদি একটা ইউরেনিয়াম হয়, তাহলে সেখানে অনেকগুলো এরকম ইউরেনিয়ামের পরমাণু রয়েছে, তাই তো? তাহলে তোমার একটা পরমাণুতে এই রিয়াকশনটা হলো। তারপরে তাহলে আমি পরপর পরপর ইউরেনিয়াম গুলোকে রাখছি এখানে। এই যে পরমাণু, ইউরেনিয়ামের পরমাণু গুলো আছে, সেগুলোকে আমি পরপর পরপর রাখছি এখানে। এখানে একটু ছেড়ে ছেড়ে রাখছি, এখানে এরকম পরপর পরপর ইউরেনিয়ামের পরমাণু গুলো রয়েছে। ঠিক আছে, এই ইউরেনিয়ামের চাঙ্ক। তো এখানে কি করলে, একে তুমি একটা নিউট্রন দিয়ে, হলুদ 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 দিয়ে নিউট্রন আছে, একে তুমি একটা নিউট্রন দিয়ে আঘাত করলে, একে তুমি একটা নিউট্রন দিয়ে আঘাত করলে। তার ফলে কি হলো, এখান থেকে তোমার
ক্রিপ্টন তৈরি হলো, আর তোমার রেডিয়াম তৈরি হলো। ক্রিপ্টন আর সরি বেরিয়াম তৈরি হলো, এখান থেকে ক্রিপ্টন আর বেরিয়াম তৈরি হলো। এখানে একটা বেরিয়াম তৈরি হয়ে গেল, আর এখানে ক্রিপ্টন তৈরি হয়ে গেল। আর কি তৈরি হলো? কিছু শক্তি তৈরি হলো। আর কিছু শক্তি তৈরি হলো, এনার্জি। আর কি তৈরি হলো? তিনটে আবার নিউট্রন তৈরি হলো, তাই তো? এখান থেকে তোমার তিনটে নিউট্রন তৈরি হলো, একটা, দুটো, আর তিনটে। এবার এই তিনটে নিউট্রন আরো তিনটে পরমাণুকে গিয়ে মারবে। এই তিনটে নিউট্রন আরো তিনটে ইউরেনিয়ামের পরমাণুকে গিয়ে মারবে। ধরো এখানেও আছে ইউরেনিয়ামের একটা পরমাণু, এখানেও আছে একটা ইউরেনিয়ামের পরমাণু। তাহলে এই তিনটে নিউট্রন, এই একটা নিউট্রন এই ইউরেনিয়ামের পরমাণুকে মারবে, এইটাকে এটাকে মারবে, এই নিউট্রনটা একে মারবে। তাহলে এখান থেকেও আরো তিনটে নিউট্রন তৈরি হবে এই পরমাণুটা থেকে। এই পরমাণুটা থেকেও তিনটে নিউট্রন তৈরি হবে। এটা তো ভেঙে তো যাচ্ছে, বেরিয়ামে ক্রিপ্টনে ভেঙে যাচ্ছে, বেরিয়ামে ক্রিপ্টনে ভেঙে যাচ্ছে, বেরিয়ামে ক্রিপ্টনে ভেঙে যাচ্ছে, আর তিনটে করে নিউট্রন তৈরি হচ্ছে। আবার এই তিনটে নিউট্রন আরো তিনটে তোমার ইউরেনিয়ামকে মারবে। মানে এখানে একটা ইউরেনিয়াম, এখানে একটা ইউরেনিয়াম, এখানে একটা ইউরেনিয়াম, এই তিনটে, এখানে একটা ইউরেনিয়াম, এখানে একটা ইউরেনিয়াম, এখানে একটা ইউরেনিয়াম, এই তিনটে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম চেন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই চেন শেষ হবে না আস্তে আস্তে। যতগুলো পরমাণু আছে প্রত্যেকটাই চেন তৈরি হবে। এবার প্রত্যেকটা ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে না? এখানে এনার্জি তৈরি হচ্ছিল, এখানে এনার্জি তৈরি হচ্ছে, এখানে এনার্জি তৈরি হচ্ছে, এখানে এনার্জি তৈরি হচ্ছে, এখানে এনার্জি তৈরি হচ্ছে, এখানে 200 মেগাভোল্ট, 200 মেগাভোল্ট, 200 মেগাভোল্ট, করতে 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 কিন্তু প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। ঠিক আছে? আর এই জিনিসটাকেই কাজে লাগিয়ে কিন্তু পারমাণবিক চুল্লিতে এই যে রিয়াকশন গুলোকে নিয়ন্ত্রিত ভাবে করে, নিয়ন্ত্রিত ভাবে এই রিয়াকশনটা করে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। কিন্তু যদি নিয়ন্ত্রিত ভাবে যদি বিক্রিয়াটা না ঘটানো হয়, এবার নিয়ন্ত্রিত মানে কি? এই যে চেন রিয়াকশনটা কতটা হবে, কতগুলো পর্যন্ত চেন রিয়াকশন হবে, আচ্ছা এতখানি হবে বলে আমি থামিয়ে দিলাম। আমি বললাম দেখো এতখানি চেন রিয়াকশন হলে তুমি থামিয়ে দেবে। তাহলে এটাকে বলে নিয়ন্ত্রিত চেন রিয়াকশন, তার ফলে নিয়ন্ত্রিত মাত্রায় শক্তি তৈরি করে যাবে। কিন্তু যদি তুমি যদি না করো, নিয়ন্ত্রিত মাত্রায় না করো, তাহলে হয়ে যাবে তোমার অ্যাটম বোম। ঠিক আছে? এই যে হিরোশিমাতে যে বোম ফেলা হয়েছিল, লিটিল বয়, নাগাসাকিতে যে ফ্যাটম্যান বোম তৈরি করা হয়েছিল, তো সেগুলোতে কিন্তু অ্যাটম বোম কিন্তু নিয়ন্ত্রিত বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়নি, সেখানে কিন্তু অনিয়ন্ত্রিত বিক্রিয়া, মানে একদম ছাড় দেওয়া হয়েছে, যত শক্তি তৈরি হবে হোক। তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। ঠিক আছে? দেখো হিরোশিমাতে যে নিউক্লিয়ার বোমটা অ্যাটাক করেছিল সেটা ইউরেনিয়াম 235 দিয়ে তৈরি। ঠিক আছে? সেটা মোটা পুরোপুরি প্রায় 15,000 টন টিএনটি এর এক্সপ্লোশনের সমান। আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল সেটা প্লুটোনিয়াম দিয়ে তৈরি, আরো ভয়ঙ্কর, 21,000 টন টিএনটি এর সমান ছিল। তাহলে দেখো এই বোমগুলো যখন ফাটানো হবে, যখন অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া করবে, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া হবে, তখন কিন্তু এই রকম পরিমাণে বিধ্বংসী একটা রূপ নেবে, আর চারিদিককে ধ্বংস করে দেবে। এই যে এগুলো উঠছে এটাকে মাশরুম ক্লাউড বলে। ঠিক আছে? এই যে মাশরুমের মতো ধোঁয়া উঠছে না, এটাকে মাশরুম ক্লাউড বলে। দেখো নাগাসাকি হিরোশিমার কি অবস্থা হয়েছিল, একটা বোম কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছিল। দেখো এই যে দেখো লোক বসেছিল, মিলি সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মানুষ অদৃশ্য, উধাও হয়ে গেল। তার ফলে এখানে দেখো একটা শ্যাডো মতো পড়েছে, যে তারা যে ছিল তার যে অংশটা এখানে বোঝা যাচ্ছে পুরোপুরি। মানে এই ছিল মানুষ, বোমটা ফাটলো, সঙ্গে সঙ্গে মানুষ পুরো অদৃশ্য, কারণ কিছুক্ষণের মধ্যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু সেই জায়গাটার উষ্ণতা কিন্তু প্রায় সূর্যের উষ্ণতার কাছে, মিলিয়ন অফ সেলসিয়াস, মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। দেখো এখানে লোক ছিল, তার জাস্ট ট্রেসটা রয়ে গেছে ওই বোমা বিস্ফোরণের পর। দেখো, ঠিক আছে? বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমার নিউক্লিয়ার নিয়ন্ত্রিত বিক্রিয়া কি বুঝলে, আর অনিয়ন্ত্রিত বিক্রিয়া কি বুঝলে। এবার নিয়ন্ত্রিত বিক্রিয়ায় দেখো এরকম একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে, সেখানে এই যে রড গুলো দেখছো না, এইগুলোর মধ্যে কিন্তু ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম 235 ফিউল হিসেবে কাজ করে। সেখান থেকে নিয়ন্ত্রিত রিয়াকশন করে, নিয়ন্ত্রিত মাত্রায় নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে
তাপ শক্তি উৎপন্ন করা হয়। এই তাপ শক্তির সাহায্যে জল ফোটানো হয়, জল ফুটিয়ে যে স্টিম তৈরি হয় সেই স্টিমের গতিবেগের সাহায্যে যে টারবাইন আছে তাকে ঘোরানো হয়, সেখান থেকে কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করে পাঠানো হয়। ঠিক আছে, তো এটা কিন্তু নিউক্লিয় ফিশন রিয়াকশন উইথ মডারেশন, মানে নিয়ন্ত্রিত অবস্থায়। আর যদি মডারেশন না বা নিয়ন্ত্রিত অবস্থায় না ইউজ করো তাহলে কিন্তু সেটা পারমাণবিক বোমা হয়ে যাবে। এতদূর বোঝা গেল? আচ্ছা, এইবারে আমরা যে বিজ্ঞানী আইনস্টাইন যে E=mc² যে সূত্র দিয়েছিল, ঠিক আছে, সেখানে ভর থেকে নির্দিষ্ট পরিমাণ শক্তি তৈরি হয় বলেছিল, তাই তো? আচ্ছা, এখানে একটা কিছু আমরা জিনিস দেখে নিই, যেটা হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেন অনেক সময় আসে, যেটা হচ্ছে যে 1 AMU সমান কত মেগাভোল্ট। 1 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট থেকে কত মেগাভোল্ট শক্তি পাওয়া যায়? 1 AMU থেকে কিন্তু 931.5 মেগাভোল্ট শক্তি পাওয়া যায়। 1 মেগাভোল্ট সমান কিন্তু 10⁶ ইলেকট্রিক ভোল্ট, সমান হচ্ছে 10⁶ ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। জুলও কিন্তু শক্তির একক। ঠিক আছে, আচ্ছা, এই এই সমীকরণগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এইবারে আমরা নিউক্লিয় বিভাজন তো পড়ে ফেললাম। আচ্ছা, নিউক্লিয় বিভাজনের আরেকটা সমীকরণ আমরা দেখতে পারি এটা। ধরো একটা ইউরেনিয়াম, এতক্ষণ দেখছিলাম কি ইউরেনিয়াম কিসে কিসে ভাঙছিল, বেরিয়ামে আর ক্রিপ্টনে। ঠিক আছে, এখানেও বেরিয়াম ক্রিপ্টনে ভাঙবে, কিন্তু দেখো সংখ্যাগুলো চেঞ্জ। এখানে বেরিয়াম 141 56 ছিল, এখানে বেরিয়াম 144 56 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও একটা আইসোটোপ বেরিয়াম। আবার দেখো এখানে 92 আর 36 ছিল ক্রিপ্টনে, এখানে কিন্তু 89 36, মানে অন্যরকম আইসোটোপও তৈরি হতে পারে। ঠিক আছে, কিন্তু যোগ করে দেখো নাম্বারটা সেম হবে। দেখো এখানে 9 মানে 100, 100, 144 আর এখানে 89 যোগ করো, অর্থাৎ 10 11 12 13 8 9 10 11, 9 10 11 12 13 আর 233 প্লাস 3টে নিউট্রন, মানে হচ্ছে 236। তো 236 দেখো এখানে মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এটাও কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন বা নিউক্লিয় বিভাজন হয়ে গেল। আচ্ছা, এরপর ব্যবহারিক প্রয়োগও করে ফেললাম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এবার নিউক্লিয় বিভাজন হলে এই যে নিউক্লিয়ার চুল্লিগুলো হয় না, নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো আমরা এখানে দেখছি, তো সেগুলোর কিছু খারাপ প্রভাবও আছে। এখানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে এখান থেকে যে যে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো সেগুলো নির্গত হয়। যেমন আমরা দেখেছিলাম চারনোবিলের যে দুর্ঘটনা হয়েছিল, চারনোবিল দুর্ঘটনা। চারনোবিল অনেক আছে হচ্ছে ইউক্রেনে। তো ইউক্রেনে এরকম দুর্ঘটনা ঘটেছিল, নিউক্লিয়ার চুল্লির দুর্ঘটনা। ঠিক আছে, তো তার ফলে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম রেডিয়েশন ছড়িয়ে পড়ে, তার ফলে মানুষের দু রকমের অসুবিধা হতে পারে। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, আর একটা হচ্ছে তোমার জেনেটিক্যাল। তো জেনেটিক দু ধরনের প্রবলেম হতে পারে। প্যাথোলজিক্যাল প্রবলেম কি? এগুলো তোমার দেহ কোষকে এফেক্ট করবে, মানে মানুষের দেহ কোষকে এফেক্ট করবে। তার ফলে কি হবে? ক্যান্সার হবে। তার ফলে কি হবে? লিউকোমিয়ার মতো ক্যান্সার হবে। কিন্তু যদি জেনেটিক প্রবলেম হয় তার মানে সেটা তোমার মানে মানুষের জনন কোষকে এফেক্ট করবে। তার ফলে পরবর্তী প্রজন্মে কিন্তু বিকলাঙ্গ শিশু বা কোনো জেনেটিক প্রবলেম সম্পন্ন কোনো শিশুর জন্ম হবে। যেমন হয় চেরনোবিল থেকে, চার্নোবিল বা চেরনোবিলও বলা যায়, বা তোমার ফুকুশিমা যেটা তোমার জাপানে আছে সেখানেও কিন্তু এরকম হয়েছিল। এইবারে আমরা চলে আসছি নিউক্লিয়ার। তো আমরা এখানে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করি। সূর্যের ক্ষেত্রে কি হয়, সূর্যের তাপ অনেক বেশি, সূর্যের মধ্যে তাপ প্রায় 10⁻7 কেলভিনের কাছাকাছি। তো যখন এত তাপ উৎপন্ন হয় তখন বিভিন্ন ছোট ছোট পরমাণু, যেমন ধরো ডয়টেরিয়াম, মানে ডয়টেরিয়াম হচ্ছে 2H1, মানে হচ্ছে এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, মানে যে হাইড্রোজেনে একটা প্রোটন রয়েছে আর তোমার একটা নিউট্রন রয়েছে, সেটাকে ডয়টেরিয়াম বলছি। আর ট্রিশিয়াম
মানে 3H1, মানে যে হাইড্রোজেনে একটা প্রোটন দুটো নিউট্রন রয়েছে, তারা দুজন একসাথে ফিউজ করে, মানে এই হাইড্রোজেন আর ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম একসাথে ফিউজ করলো। ফিউজ করার ফলে তোমার তৈরি হয় হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম তৈরি হয়, হিলিয়ামের পরমাণু তৈরি হয়, আর একটা নিউট্রন তৈরি হয়, আর একটা নিউট্রন তৈরি হয় কিভাবে দেখো। যখন এখানে দেখো হাইড্রোজেনে কতগুলো তোমার, দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে কতগুলো তোমার প্রোটন রয়েছে, এখানে একটা এখানে একটা, তাহলে দুটো। আর কতগুলো তোমার পরমাণু ক্রমাঙ্ক কত, 3 আর 2 এ 5টা। সেখান থেকে যদি আমি এই দুটো প্রোটন বাদ দিই তাহলে আমি 3 পাচ্ছি। এটা হচ্ছে তোমার টোটাল নিউট্রন সংখ্যা, মানে এই হাইড্রোজেন, এই ডয়টেরিয়াম আর ট্রিটিয়ামটাকে মিলিয়ে মোট নিউট্রন সংখ্যা। তাহলে মোট নিউট্রন সংখ্যা কত, 3টে। তাহলে এখানে এই যে হিলিয়াম তৈরি হয়েছে, এই হিলিয়ামের দুটো প্রোটন আছে, তাহলে বাকি যে দুটো পড়ে থাকছে সেটা হচ্ছে কি নিউট্রন। তাহলে এখানে নিউট্রন কত, এর নিউট্রন হচ্ছে দুটো, আর এখানে আরেকটা নিউট্রন, মানে মোট 3টে হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, দুটো, একটা ডয়টেরিয়াম আর একটা ট্রিটিয়াম দুটো একসাথে ফিউজ করছে, ফিউজ করে একটা হিলিয়ামের পরমাণু তৈরি করছে, আর একটা নিউট্রন তৈরি হচ্ছে। এবার এই নিউট্রন তৈরি হচ্ছে, আর তার ফলে কিন্তু আরেকটা জিনিস ঘটছে, প্রচুর পরিমাণে শক্তি তৈরি হচ্ছে, তাপ শক্তি তৈরি হচ্ছে, মোটামুটি ধরে নাও 17.6 মেগাভোল্ট। ঠিক আছে, মেগাভোল্ট শক্তি তৈরি হচ্ছে। এই শক্তিটা কিন্তু অনেক বেশি, এমনকি অ্যাটমিক বোমের থেকেও তাহলে এটাকে হাইড্রোজেন বোমও আমরা বলতে পারি। ঠিক আছে, যে এই যে নিউক্লিয়ার যে ফিউশনের ফলে যদি আমরা এটাকে বোম আকারে তৈরি করি তাহলে সেটা হাইড্রোজেন বোম হবে এরকম। এর কিন্তু বিস্ফোরণ অ্যাটমিক যে বোম, মানে যেটা ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম থেকে তৈরি হয়েছে, তার থেকে কিন্তু অনেক বেশি হবে, তার শক্তি অনেক বেশি হবে। ঠিক আছে, তো এরকম। তাহলে এখান থেকে আরেকটা রিয়াকশন আমরা দেখতে পারি, যে অ্যাটমিক যে ফিশন, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। ধরো চারটে হাইড্রোজেন আছে, চারটে হাইড্রোজেন আছে, 1H1, এটা একদম নর্মাল হাইড্রোজেন। সেখান থেকে সেগুলো পরস্পর ফিউজ হয়ে তৈরি হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামের পরমাণু। আর দুটো পজিট্রন, পজিট্রন এক ধরনের কণা। ঠিক আছে, এটা কিন্তু পরে তোমরা পড়বে, পজিট্রন তৈরি হচ্ছে আর প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে। ঠিক আছে, পজিট্রন হচ্ছে ইলেকট্রনের ঠিক বিপরীত কণা। ঠিক আছে, ইলেকট্রনের ঠিক বিপরীত কণা হচ্ছে পজিট্রন। ঠিক আছে, মানে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউক্লিয় সংযোজন ঘটছে। এখানে চারটে হাইড্রোজেন একসাথে ফিউজ করে একটা হিলিয়ামের কণা তৈরি করছে, দুটো পজিট্রন তৈরি করছে, আর শক্তি তৈরি করছে। তাহলে এই হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। আর এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে।